দর্পণ থিয়েটার সিলেট আয়োজিত সিলেটের সংস্কৃতি কর্মীদের সংস্কৃতি চর্চার ব্যক্তিগত স্মৃতিচারণামূলক অনুষ্ঠান দর্পণে সিলেটের সংস্কৃতি। যারা দেখছেন, যারা দেখবেন, সবাইকে স্বাগত। আজ 16তম পর্ব। আর এ পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন অভিনয় শিল্পী, নাট্যজন কাজী আয়েশা বেগম। আয়েশা আপা, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? ভালো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। খুবই ভালো আছি। জি, আমরা আপা, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের আয়োজনটা মূলত আপনারা যারা আমাদের আহ পূর্বসূরি, তাদের সংস্কৃতি চর্চার ব্যক্তিগত স্মৃতিচারণাগুলো আমরা এইভাবে সবার কথাগুলো শুনছি, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার কথা শুনে শুনে সিলেটের সংস্কৃতির একটি পূর্ণাঙ্গ বস্তুনিষ্ঠ ইতিহাস তৈরিতে সাহায্য করা। দর্পণ থিয়েটার সেই লক্ষ্যে এই আয়োজন করছে। আপনি আমাদেরকে সময় দেওয়ায় আমরা দর্পণ থিয়েটার আপনার প্রতি কৃতজ্ঞ। আহ শুরুতেই আমরা গভীর শোক এবং শ্রদ্ধা জানাচ্ছি দর্পণ থিয়েটার সিলেটের সদস্য শান্তনু সেন তাপ্পর মাতা শ্রদ্ধা জ্যোৎস্না সেন এবং সিলেটের প্রবীণ সাংবাদিক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন সাংবাদিক আজিজ আহমদ সেলিম। এই দুজনেই সদ্য প্রয়াত হয়েছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করছি। আপা, আমরা চলে যাচ্ছি আলোচনাতে। আমাদের আলোচনার শুরুতেই আপনার কাছ থেকে আমাদের জানার বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার জন্ম এবং বেড়ে ওঠার গল্পটা। আমার জন্ম তো ব্রাহ্মণবাড়িয়াতে, কুমিল্লা জেলাতে জন্ম। আর আমি বড় হয়েছি সিলেট জেলাতে। মানে ছোট থেকেই আমি সিলেটে চলে আসি। আমার বাবার চাকরির সুবাদে আমি চলে আসি এখানে। এখানে আমি বড় হয়েছি। ছোটবেলায় এখানে আমার কেটেছে শৈশব, কৈশোর, সবকিছু। মানে আমি সিলেটে আমার আমার কেটেছে। আপনি আপনি আপা, এই যে আপনি নাটক করছেন, আপনি গানও করেন আমরা জানি, এই যে আপনার শুরুটা শুরুটা কিভাবে হলো? শুরুটা শুরুটা হলো আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই শুরু। ক্লাস 2 থেকে আমার মানে ক্লাস 1 থেকে আমি পুলিশের স্কুলে পড়তাম। তখন থেকে আমি ইয়ে যে গার্লস গাইড যে পিটি হতো, পিটিতে গান গাইতাম। তারপরে আমি স্টেডিয়ামে পিটি করছি। ওখান থেকে আমি ছোটবেলা থেকে গান টান গাইতাম, দেশের গান টান গাইতাম। তখন আমার সবাই আমি সুনাম অর্জন করছি ক্লাস 1 থেকে। তারপর 2, 3, ক্লাস 5 কাম্বরখানা স্কুলে পড়ছি। এবার এই থেকে আমি খেলাধুলায়, তারপর লেখাপড়ায়, তারপর গানে, নাটকে, অভিনয়ে সবকিছুতে আমি মানে সুনাম অর্জন করেছি। আর আমার খুব ইচ্ছা, মানে ছোটবেলা থেকে আমার গানের খুব ইচ্ছা, নাটকের ইচ্ছা। আপনি প্রথমে কি করলেন, নাটক না গান? প্রথমে স্কুলে নাটক করেছি, গানও করেছি। নাটকের যে অভিনয়ের মধ্যে গান থাকতো সেই গানও করেছি আমি। আবার গানের প্রথম সাথে অনেক সময় দেশাত্মবোধক। দুঃখিত, মনে হচ্ছে নেটের সমস্যা হচ্ছে। উম, এই সমস্যা আসলে প্রায় সময় হয়। জি আপা। হুম, এখন শুনতে পাচ্ছেন? না, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, মধ্যে একটু নেটের সমস্যা হয়েছে। আপনার জীবনে প্রথম আপনার মানে নাটক দিয়ে শুরু হলো, কোন নাটকটা ছিল? আবারও নেটওয়ার্কের সমস্যা। আমরা আশা করছি আপা খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হবেন। উনি একদম আউট হয়ে গেছেন নেটওয়ার্ক থেকে, সেই পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই জন্য আমরা আসলে দুঃখিত, আমাদেরকে ইন্টারনেটের উপরে নির্ভর করতে হয়, এছাড়া আমাদের বিকল্প কোনো চয়েস নাই। এবং এই সমস্যাটা প্রায়শ আমাদেরকে আমরা পড়ি, এবং এটা আসলে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তারপরও আমাদেরকে এর বিকল্প কিছু নাই যেহেতু,
এই মাধ্যমে আমাদেরকে এগোতে হবে। আমি অপেক্ষা করছি, আশা করছি আপা দ্রুতই যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। বাবুল আহমদ লিখেছেন, অভিনন্দন প্রিয় দর্পণ থিয়েটারকে, আপার ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না, শুরুতে বিভ্রাট, অপেক্ষা করি দেখি কি হয়। বাবাই, আপা চলে এসছেন আমাদের মাঝে। শুরুতেই বিভ্রাট, তারপরেও আমরা চালিয়ে যাব, এভাবে চালিয়ে যাব, যুদ্ধটা আমাদের এভাবে চলবে। আপনার প্রথম নাটক কোনটা ছিল আপা? স্কুলের প্রথম নাটক ঐতিহাসিক একটা নাটক ছিল, ঐতিহাসিক নাটক, ছোটবেলায় নামটা মনে নেই, ঐতিহাসিক নাটক করছে। পরে যে পরে যে নাটকগুলো করছে, যেমন ক্লাস 9 থেকে, হ্যাঁ আমি আচ্ছা, ক্লাস 9 থেকে যে নাটক করেছি, তখন আমি কিশোরগঞ্জ স্কুলে পড়ি। তখন থেকে যে প্রথম নাটক করেছি মনিরুদ্দিন, মনিরুদ্দিন যে নাটকের মনিরুদ্দিন যে, ভূঁইয়া সুরজ, হ্যাঁ। আপা হ্যাঁ আপনার ওখানে না না, আমার মনে হচ্ছে আপনার, ও মনির ভাই, আপনার ওখানে হ্যাঁ ফ্যানটা কি একটু, ফ্যানটাকে একটু জোরে চলছে? না, ফ্যান আচ্ছা, তো ঠিক শব্দ, ফ্যান ফ্যান কমাও কমাও। আচ্ছা, আছে, জি জি। তো আপনার প্রথম নাটক ছিল, এরপরে করলেন ক্লাস আহ, 9-এ যখন কিশোরী মোহনে, জি এরপরে বলেন প্লিজ। এই তো মানে মনিরুদ্দিন মনির, উনার যে দীপালি শিল্পী সংঘ, দিলার আপা, দিলার আপা আমাকে প্রথম নিয়ে আসলো ওনার বাসায়, রিহার্সেল চলছে, এই রিহার্সেলে যে আসো তুমি তো খুব সুন্দর গান করো, কথা বলো সুন্দর, আসো তুমি। আমি গেলাম, যাওয়ার পরে আমি অভিনয় করলাম। তখন নায়ক ছিলেন দীপক দা, দীপক দেব, ওনার নায়ক ছিলেন। তখন আমি বললাম, আমাকে বলে ডায়লগ বলো, তখন আমি ডায়লগ বললাম। ডায়লগ বলার পরে মনিরুদ্দিন মনির মামা আমাকে খুব মানে খুশি হয়েছে, যে এত সুন্দর উচ্চারণ, খুব ভালো সে অভিনয় করবে। তখন আমি আমি প্রথমে বুঝিনি উচ্চারণ টিচারণ কি, মানে শুদ্ধ করে আমি যেভাবে বলছি সেভাবে বলছি। যারা যারা ছবিতে অভিনয় করে দেখছি, দেখার পর আমি এরকম কথা বলছি, তখনই বলছি হ্যাঁ তাকে দিয়ে হবে, খুব সুন্দর উচ্চারণ, প্রনাউন্সিয়েশন খুবই ভালো। এরপর থেকে আমি নাটকে দীপালি শিল্পী সঙ্গে মনির মামা আরো অনেক জিনিস শিখিয়েছে, শুধু উচ্চারণ সুন্দর হতে হবে না, নাটকের যে অঙ্গভঙ্গি, যে মুখাভিনয়, হ্যাঁ অনেক জায়গা আছে, এগুলো কি করে করতে হবে, তারপর নায়কের সাথে কিভাবে রোমান্টিক দৃশ্য করতে হবে, শরমে লজ্জায় মরে যায় কিভাবে দীপক দেখে এই কারণে রোমান্টিক দৃশ্যে আইসা আমি হাসতে হাসতে মরে যাই লজ্জায়। তখন আমাকে বেত্রাঘাত করে বেত দিয়ে আমি পিটাতে আরম্ভ করে, মনির মামা এই এরকম করছো কেন, তাহলে সুন্দর করে বলো, তুমি তুমি ভুলে যাও যে তুমি আয়েশা, তুমি এই চরিত্র, যে চরিত্রের নায়িকার নাম, তুমি এটাতে ঢুকে যাও, হ্যাঁ তুমি ডুবে যাও এটার ভিতরে। তখন খুব মানে আমাকে আদর করতেন। তখন আমি চরিত্রের ভিতরে ঢুকে যেতাম, আমি ভুলে যেতাম যে আমি কাজে আয়েশা। যখন চরিত্রের এটা ভিতরে কবে, ঢুকে যেতাম তখন, এটা এটা কবে তো নাগাদ হবে? এই 1974 ইংরেজির কথা বলছি, 74 ইংরেজি, আচ্ছা আচ্ছা। 74 ইংরেজি, 74 ইংরেজিতে আমি ঢুকছি, প্রথম গিয়ে ঢুকছি। তখন কোথায় আমাকে দিয়ে নাটক করেন। রিহার্সেলটা কোথায় হতো ওইটা? রিয়াসের মনির মামার বাসা, ওই যে সরকারি কলোনি ছিল না, সরকারি যে মেডিকেলে? বাসা, মেডিকেল পুরাতন মেডিকেলের যে বাসা ছিল, পুরাতন হোস্টেল আছে না, ওইখানে স্টেডিয়ামের এখানে। আচ্ছা তখন আমার তখন প্রথম নাটকই করলাম এই বিষের পেয়ালা মেডিকেল হলে।
পুরাতন মেডিকেল হল যেটা, সেখানে বিষের পেয়ালা নাটক। নাটকটা কলকাতার নাট্যকারের লেখা, কলকাতার একজন রাইটার, উনি লিখছেন। হ্যাঁ, তাই বিষের পেয়ালা নাটকটা করলো। বিষের পেয়ালা নাটক করার পরে মানে আমি খুবই মানে ইয়ে করছি আর কি, সুনাম অর্জন করছি আর কি, সবাই বাহবা দিয়েছে আমাকে। আর আমার উস্তাদ তো খুবই খুশি আমাকে নিয়ে, গর্ববোধ করতেন আমাকে নিয়ে। এরপরে এরপরে তো পুলিশ লাইনে করলাম নাটক, তারপরে আরো অনেক জায়গায়, তারপরে তো সারদা হলে তো কত নাটকই করলাম, যার ঠিক নাই। আপনার দ্বিতীয় নাটক কোনটা ছিল? শুনতে পাচ্ছ? জি, দ্বিতীয় নাটক কোনটা ছিল আপনার? দ্বিতীয় নাটক, সেকেন্ড নাটকটা কে ছিল? হ্যাঁ, কোন নাটক বললে? আপনি তো প্রথম করলেন একটা হ্যাঁ, মেডিকেলে, হ্যাঁ। এরপরে কোন নাটক করলেন? এরপরে কোন নাটক করলেন আপনি, কোনটা? এরপরে তো ওই তো ঐতিহাসিক নাটক পুলিশ লাইনে করলাম, তারপরে সারদা হলে করলাম, 3 নম্বর নাটক সারদা হলে নামগুলা করলাম। মনে আছে? নাটকের নামগুলা মনে আছে? না, সবগুলো নাম, আগের নামগুলো মনে নাই ভাই আমার। মানে এরপরের নামগুলো মনে আছে। এক মুঠো ভাত, তারপর কি যেন আরো কত কিছু, এই যে এখন দুঃসময়, তারপর ভিক্ষুক, তারপর আব্দুল্লাহ মামুনের সুউচ্চ নির্বাসনে, তারপর কলকাতার বৌদির বিয়ে, আতিক রাহি যেটা নাট্যনে, তারপর বৈশাখী নাট্যগোষ্ঠীতে করছি, তারপরে প্রান্তিক নাট্যগোষ্ঠী, বর্ণালী নাট্যগোষ্ঠী, সব মানে নাট্যগোষ্ঠীতে আমি অভিনয় করছি। নাটকগুলোর নাম তার সবগুলো আমার মনে নেই, এত বছর হয়ে গেছে আর মনে আছে। আচ্ছা, হ্যাঁ। আপনাকে বাবুল ভাই দেখছেন, চন্দনদা দেখছেন। বাবুল ভাই লিখেছেন, অভিনন্দন প্রিয় দর্পণ থিয়েটারকে, আপার ভিডিওটা আচ্ছা, ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, অরিন্দম দত্ত চন্দন লিখেছেন, সহজাত তোমার হ্যাঁ, কর্মনৈপুণ্য তোমাকে আপন মহিমায় উদ্ভাসিত করেছে। আমার দৃষ্টিতে তোমাকে বসিয়েছে এক সোচ্চোরায়। বর্তমান প্রজন্ম তোমার ফেলে আসা কাজগুলি দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত, দেখতে পাওয়ার সুযোগও নাই। আচ্ছা। আপু, তুমি ভালো থেকো, সাবধানে থেকো। একে একে হারাচ্ছি চন্দনদা, প্রিয়জনদের, তাই ভয় হয়। ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক সর্বত্র। ধন্যবাদ দাদা। ধন্যবাদ চন্দন। হ্যাঁ, চন্দনদাকে আমিও মানে খুব শ্রদ্ধা করি। আর চন্দনদার সাথে নাটক করেছি, তারপর মদনমোহন কলেজে নাটক করেছি। মদনমোহন কলেজে নাটক করেছি এগুলো। খুবই মানে চন্দনদাও ছিল, সবাই ছিল। মদনমোহন কলেজ বেশি করেছি, তারপর এমসি কলেজে করেছি। তখন আপনার সাথে কে কে নাটক করতেন? কারা কারা ছিলেন আপনার সাথে নাটক করার? তখন তো নাটকে ছিল ময়না ভাই ছিলেন, তারপর আরো নাম অনেক আছে, মানে সেলিম ভাই, ময়না ভাই, সেলিম ভাই, সাদিকুর রহমান, সাদিক, তারপরে ওই যে রেডিও অফিসে ডিআর আরডি ছিলেন সাদিকুর রহমান সাদিক, তারপরে মঞ্চ নাটকে অনেকের সাথে করছে, মঞ্চ নাটক সবগুলো বাবুল তার শেষে নাট্য করেছি। এম এ মালিক, ওনার সাথে করেছি, বৌদির বিয়ে নাটক, এগুলো করেছি। আর তো নাম মনে পড়ছে না আমার। জুয়েল, নারীদের মধ্যে কে কে ছিলেন আপনারা? নারীদের মধ্যে কে কে ছিলেন? হয়তো অপর্ণা, রিনাদি, দুলু আপা, আমরা সবাই করেছি। রুনার সাথে করেছি সুনামগঞ্জে গিয়া, রুনাকে তখন প্রথম নাটকে ঢুকিয়েছি আমি, সুনামগঞ্জে করছি। আপনারা কোথায় কোথায় নাটক করতেন? কোথায় কোথায় নাটক করতেন আমরা তো আপনারা? সুনামগঞ্জ, ছাতক, পেপার মিল, সিমেন্ট কারখানা, তারপরে মৌলভীবাজার, জগন্নাথপুর, তারপর বিশ্বনাথ, তারপর আরো কত জায়গার নাম তো মনে হচ্ছে না রে ভাই। কত জায়গায় যে নাটক করেছি তার কোনো সীমা নাই। হ্যাঁ, নাটকের এই নাটকগুলোর কথা মনেও নেই। এরপর বুকশহর করছি, বুকশহরের কথা মনে আছে। তাজপুর কলেজ তখন নতুন হচ্ছে, বেড়া দিয়ে ঘর বানাচ্ছে, হ্যাঁ, উদ্বোধন করছি আমরা তখন। এই দুইটা নাটকের কথা বেশি স্মরণীয়। তারপরে যখন নাটক করেছি তখন পেট্রোমাস, পামলাইট, পামলাইট তো বুঝতে পেরেছে, ওইটা হেজাক বাতি আর কি, চারিদিকে খোলা স্টেজ,
আমরা তো মঞ্চে নাটক করি, আমরা তো খোলা স্টেজে নাটক করি না যাত্রার প্যান্ডেলের মতো। জীবনের প্রথম তাজপুর গেছি, এখন চারিদিকে খোলা, কোন দিকে আমরা অভিনয় করবো? আমরা তো একদিকে দাঁড়িয়ে অভিনয় করি দর্শকদের সামনে। হ্যাঁ, এদিকে চারিদিকে একদম স্টেজ। এখন আমি বলতেছি ঘুরে ঘুরে নাকি ডায়লগ বলবো, জুড়ে জুড়ে বলবো। আমরা তো জোরে বলি না, আস্তে আস্তে নাটক বলি। এখন ডায়লগ বলতে আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি আস্তে বলবো না, এটা আমি তোমাকে ভালোবাসি জুড়ে জুড়ে বলতে হয়। তাহলে দর্শক শুনে না। এরপরে শীত কি আচ্ছা, নেটে সমস্যা করতেছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনছি, আপনি বলেন। চারিদিকে কুয়াশা পড়ছে, তখন নায়িকা মৃত্যু হয়েছে, নদীতে ঝাঁপ দিয়ে নায়িকা আত্মহত্যা করে। এখন তো ভিজে যেতে হবে, মরা, আমি মরে গেছি। কলস দিয়ে পায়ে ঢালছে আমার উপরে, শীতের মধ্যে ভিজা। নায়ক কুলি করে নিয়ে গেছে স্টেজে, নিয়ে কান্না করতেছে আমার প্রতি, আমি তো কাঁপতেছি, এদিকে মরা কাঁপতেছে, হাত পা অটোমেটিক কাঁপতেছে, আমি মানে ধরে রাখতে পারতেছি না। এরপরে শুয়ে নায়ক কান্না করতেছে, আর বড় বড় ফড়িং, খুব বলছি কি ফড়িং বলে যেটা বাগ্গাজে বলি আমরা, হ্যাঁ বাগ্গাজে বলি, এগুলো আমার নাক দিয়ে কান দিয়ে ঢুকতেছে। এখন তো আমি না বলতে পারতেছি না। এখন তো দর্শক বলতেছে ও এগুলো মরছে না, এগুলো লড়ে। দর্শক বলতেছে সামনে থেকে। এখন নায়ক কাঁদতেছে, আমি নায়ককে বলতেছি ওই বেটা অনেকদিন ভুল গাওয়াই জ্বর জলদি অনেক নেগেস টেস্ট থাকি আস্তে আস্তে আচ্ছা আমি তোমাকে ছাড়া পছন্দ, এরকম অভিনয় করে তাই কি মজা আর কি। তারপর গুপসর নাটকে এরকম আমি তলোয়ার দিয়ে আর কি মারছি, বাড়ি মারছি, বাড়ি মানে নাকের মধ্যে গিয়ে পড়ছে আর কি ভিলেনের। ও ভাই আমার নাক কাটি দিয়েছে বেশি না, নাটক নাটক চলাকালীন অবস্থা এরকম মানুষও আছে। বাবুল ভাই লিখছেন ৭৫-এ রানাদার নির্দেশনায় সারদা হলে যে নাটক হয়েছিল সেখানে অলিভিয়া সহ পুরো সিনেমা ইউনিট নাটক দেখতে এসেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, অলিভিয়া সহ, হ্যাঁ অলিভিয়া, এসএম শফি, জাফর ইকবাল, তারা সবাই নাটক দেখতে আসে। তখন তাদের সূর্য কি জানি, সূর্য একটা ছবির নাম আছে, হ্যাঁ নামটা ভুলে গেছি, নামটা মনে নেই। এই ছবিটা করতে তারা শুটিং এ জাফলুকে আসছিল, তখন আনোয়ার হোসেন, এসএম শফি, অলিভিয়া, জাফর ইকবাল তারা আমাদের নাটক দেখতে আসছিল। জাফর ইকবাল আমার বাসায় গিয়েছিল, গিটার বাজে আমার গান শোনাইছে, তারপরে ছবিতে অভিনয় করার জন্য বলছে। আমি তখন ভয়ে না করি না, আমি ছবিতে অভিনয় করবো না, তখন ভয় ছিল। আচ্ছা, তো এই সারদা হলে আর কি কি নাটক করেছেন আপনারা? সারদা হলে তো এত নাটক মনে নেই, কিন্তু এখন ২০০ বছর নির্বাসনে ভিক্ষু, তারপর আতিক রাহের বৌদির বিয়ে, তারপর আরো কত নাটক আমার তো মনেই করতেছে না। আচ্ছা আপা, ওই তখন যে আপনারা যে বিভিন্ন জায়গায় কাজ করতেন, ধরেন মৌলভীবাজার, সুনামগঞ্জ, জগন্নাথপুর, অনেক জায়গায় ছাত্র, অনেক জায়গায় গিয়ে কাজ করেছেন আপনারা, সেই সময় আসলে পরিবেশটা কেমন ছিল আমাদের নাটক করার ক্ষেত্রে? ও পরিবেশটা মানে খুবই মানে ভালো ছিল, অনেক এত সম্মান পেয়েছি আর কি আমরা, মানে কে আমাদেরকে দেখার জন্য লোকজন কি জন্য আমরা যেন কি ওদের কাছে, এই মানে এত মূল্যায়ন আর এত সম্মান। তারপর যাদের বাড়িতে আমরা থেকেছি তাদের মানে নিজের মেয়েদের মতো এরকম হয়ে গেছি আমরা, এত আদর আমরা করতাম, আমাদের করতো। অনেক জায়গায় তো আমাদের সাথে তারা ধর্ম মেয়ে বানিয়েছে, ধর্ম বোনও বানিয়েছে, কেউ ভাগ্নে বানিয়েছে, এই ধরনের সম্পর্ক হয়ে যেত। খুবই ভালো পরিবেশ ছিল তখন, কোনো অসুবিধা হয়নি আমাদের। আর আমাদের শহরে আপনারা যারা কাজ করতেন তাদের ক্ষেত্রে সমস্যাটা কি হতো? তাদের ক্ষেত্রে সমস্যাটা হতো, প্রথম যখন আমরা নাটক করতাম, আমরা মেয়েরা কয়েকজন, খুব কম, কুমিল্লা থেকে আসতো, ঢাকা থেকে আসতো, সরি কুলারা তো নাটক করেছি, শমশেরনগর, কুলারা সব জায়গায়। তখন মানে আমরা যে রাত্রে রিহার্সাল দিয়ে যেতাম না বাসায়, ১২টা-১টা বেজে যেত, তখন অনেকেই সন্দেহ করতো, মনে করতো যে আমরা ১২টা-১টা সময় থেকে আসি, এইসব মেয়েরা তো ভালো না, নাটক ভালো মেয়েরা করে না। নাটক করেছি এই ধরনের মানে
খুবই মানে মানুষের অন্য চোখে দেখতো আর কি আমাদের। তো আমরা এইসব কেয়ার করতাম না, বুঝছেন, আমরা বদার করতাম না, আমরা চলতাম আমাদের নিজেদের মধ্যে, যা যে যাই বলুক আমরা নাটক করবই, আমরা কাউকে পরোয়া করি না, আমরা এরকম চলতাম, আমাদের সাহস নিয়ে গিয়ে চলতাম, ভয় পেতাম না। বাহ। কাবেরীদি লিখেছেন, কাবেরী দাস পণ্ডিত রামকানাইয়ের কন্যা, উনি লিখেছেন আয়েশা আপার গান শুনবো, সিলেট বেতারে শুনেছি বহু আগে, তাছাড়া একবার দেখা হয়েছিল, গানের অনুরোধ চলে আসছে, সঙ্গীত শিল্পীর কাছ থেকে গানের অনুরোধ আসছে। কে কে সঙ্গীত শিল্পী? যে কাবেরী দি, উনি খুব, কাবেরী দি, ও কাবেরী দি, আচ্ছা হ্যাঁ, খুব বড় যে সঙ্গীত শিল্পী পণ্ডিত রামকানাইয়ের কন্যা, উনি বলেছেন আপনাকে একটা গান করার জন্য। ওরে বাবা রে, উনি আমার কথা সিনিয়র, আমি ওনার সাথে কি করে গান করবো? উনি তো আমারে খুব আদর করেন, খুব মায়া করেন আমাকে, কাবেরী দি। আচ্ছা ঠিক আছে, আমি শোনাবো। কি গান? এখন তো আমার গলা নেই আগের মতো, যা আছে তাই তাই করেন। এখন করবেন না পরে করবেন? আচ্ছা একটু শুনিয়ে দিই আমার দিদিকে, আমার দিদিকে বলছেন। আচ্ছা শুনে আমি। যে আমার পথ দেখালো, তার ঠিকানা তবু বলে দিল না, নদীও আমার চলা শেখালো, সঙ্গী করে কখনো তো নিল না। গলা ক্রেক করে, অনেক ক্রেক করে। ধন্যবাদ আপা। আচ্ছা বাবুল ভাই, জি বলেন প্লিজ, কি বলছিলেন আপনি বলেন। না বাবুল ভাই কি বলছে? বাবুল ভাই বলছে আপা আপনি আনোয়ার মাহমুদ, ডাক্তার ফজল মাহমুদ, রাশেদ নিজামের সঙ্গে অভিনয় করেছেন, এ ব্যাপারে কিছু বলুন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি, হ্যাঁ, আমি সবাইকে অনুরোধ করব যারা দেখছেন, আমাদের মঞ্জুর ভাইও দেখছেন, যারা দেখছেন এইভাবে যদি আপনার সূত্র ধরিয়ে দিলে আমাদের জন্য আলোচনাটা এগিয়ে নিতে সুবিধা হবে, কারণ আমি এখানে অনেক ছোট। হ্যাঁ আমি এমনিতেই বলতাম, মানে আমি আস্তে আস্তে যাচ্ছি আর কি। ফজল মাহমুদ, হ্যাঁ ফজল মাহমুদের সাথে রেডিওতে আমি জুটি ছিলাম, ফজল মাহমুদ আর আমি জুটি ছিলাম, সবসময় আমরা নায়ক নায়কের অভিনয় করতাম। তারপর রাশেদ নিজামের সাথে জুটি হলো আমার, হ্যাঁ রাশেদ নিজামের সাথে জীবন বারে বারে আসে নাটক করলাম, আমরা জুটি ছিলাম ফজল ভাইয়ের সাথে, ডক্টর ফজল মাহমুদ, রাশেদ নিজাম, মানে ওনাদের সাথে জুটি ছিল। তারপর আনোয়ার মাহমুদ, দিলু ভাই আর কি। দিলু ভাই তো আমাকে খুব আদর করতেন, আমাকে কানমলা দিতেন, আমাকে টেকর দিতেন, বলতেন এই পাগলি পাগলি দিকে আসো, আমাকে পাগলি ডাকতেন সবাই, খুব আদর। ওনার সাথে অভিনয় করেছে খুব, আমার মানে ওদের কথা মনে হলে না, আনোয়ার ভাইয়ের কথা মনে হলে আমার ভালো লাগে, মানে আমাকে এত আদর করতেন। আর ফজল ভাই, রাশেদ নিজাম তো মানে আমার কোঅপারেটিভ হিসেবে অনেক গুড, অনেক ভালো, অনেক অনেক ভালো। এখন আর সেই ধরনের অভিনয় পাই না। আর শিবুদা? ওরে বাবা, শিবুদার কথা তো বলছি, আর বিকল্প নেই। মমিনুদ্দিন ভইয়া, সুরজ বাবা তো আমাকে রেডিওতে দিয়েছিল, উনি তো আমাকে রেডিওতে দিয়েছেন। তারপর শিবুদা, ওনারা তো টপ লেভেল, রাজা ধীরাজ মহারাজ, ওনাদের কোনো তুলনা নেই। হ্যাঁ ওনাদের সাথে অভিনয় করেছি আমি, প্রথম নাটক রেডিওতে করেছি, শিবুদা আমার নায়ক ছিলেন। হ্যাঁ এটা ঐতিহাসিক আমির আকরাম, ভেলুয়া সুন্দরী, উনি ছিলেন আমার নায়ক, উনি আমির আকরাম ছিলেন। শিবুদা? শিবুদা, শিবুদা নায়ক। আপনি রেডিওতে কবে জয়েন করলেন, গেলেন? রেডিওতে 1977 ইংরেজিতে আমি ঢুকেছি, প্রথমে ঢুকেছি আমি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে অ্যানাউন্সে ঢুকলাম, অ্যানাউন্স করলাম, তারপর কপিস্ট, এরপরে গান, নাটক করতে করতে কপিও করতাম। কপি তখন তো ছিল না, কম্পিউটার ছিল না, তখন কপি করতে হতো। কপিস্ট হিসেবে ঢুকলাম, অ্যানাউন্স করতাম, মাঝে মাঝে নিউজ রিডার না আসলে নিউজও করতাম। তারপর কবিতা আবৃত্তি, আলোচনা, মানে সাহিত্য ভাষণ সব অনুষ্ঠানে আমাকে তারা ডাকতো, আমাকে আমার ভয়েসটা চাইতো। তারপর গান অডিশন দিলাম,
নাটকে গান গাইতে গাইতেন, গানের অডিশন দিয়ে দিলাম। আচ্ছা, আপনার রেশমি চুরির একটা গল্প, নাটকের একটা গল্প আছে, এটা রেশমি চুরি আপনার স্টেজে ভেঙেছিল কোন একজন ধরতে গিয়ে, আপনার কি রেশমি, মনে আছে? না এই গল্পটা কি না একটু না না, না, আমার তো মনে নাই। কোন নাটকে রেশমি ছিল আমি ভাবছি। আপনার হাতে রেশমি চুরি ছিল, আপনাকে হ্যাঁ। একজন ধরেছিলেন, ধরতে ও গিয়ে আপনার রেশমি চুরি ভেঙে যায়। আমি একটু মনে করে ও দিচ্ছি আপনাকে। আচ্ছা, মনে করেন না, তারপরে ভিলেন, ভিলেন, তারপরে ভিলেন, আপনি ভিলেন। হম তারপরে আপনি চোর মেরেছিলেন খুব জোরে। বাবুল ভিলেন। বাবুল বাবুল। ভাইয়ের নাটক ছিল, ও বাবুল বাবুল, ভাইয়ের ও নাটক। আল্লাহ, বাবুল ভাই, কোন বাবুল? এই বাবুল কি আমাদের এই বাবুল, হ্যাঁ, নাকি বাবুল আর আহমদের বাবুল? নাটক ছিল। না না, বাবুল আহমদ ভাইয়ের নাটক লিখছিল এটা, এই বাবুল ভাইয়ের লেখা নাটক ছিল। এই বাবুল। ও না, আমি ওনার এতে লেখা, ওনার হতে লেখার পারে, আমার নাটক ছিল, মনে নেই। আপনার কি মনে আছে সারা দেওয়ালে? শাহজালাল ভিলেনটা কে ছিল? এটা ভিলেনটা আমি কে ছিল? বাবুল কে ভাইয়ের আমার হাত ধরে? বাবুল ভাইয়ের সহযোগিতা চাচ্ছি এই বিষয়ে। আমি বাবুল ভাইয়ের সহযোগিতা চাচ্ছি এই বিষয়ে, খুব ইন্টারেস্টিং একটা গল্প ছিল। ছাত্রকে আপনি নাটক একবার গেলেন, সিমেন্ট ফ্যাক্টরিতে নাটক করতে গেলেন না? হ্যাঁ, 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 আচ্ছা, আমার কিচ্ছু মনে নাই, আস্তে আস্তে মনে ওই- হচ্ছে। আচ্ছা। এটা নির্দেশক ছিলেন আতিক রাহি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, রানী ঠিক আছে। সরকার এসেছিলেন নাটকে আপনাদের সাথে। কে ছিল? রানী সরকার। হ্যাঁ, হ্যাঁ, রানী সরকার ছিল। উনিও ছিলেন ওই নাটকে। ওই নাটকে আপনি, আচ্ছা। হ্যাঁ, এই দেখেন নামটা চলে আসছে, আমি চেয়েছিলাম বাবুল ভাই বলবে, কারণ হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে রক্তের খেলা নাটকে। ও, রক্তের খেলা। ওরে বাবা, মনে রক্তের নেই। খেলা মনে আছে আপনার? এটা বাবুল ভাইয়ের লেখা ছিল নাটকটা, ও, রক্তের খেলা। হ্যাঁ, রক্তের খেলা, আচ্ছা, হতে পারে। এবং ভিলেনের নাম ছিল লেদই, লেদই করেছিলেন তাহের ভাই। ও, ও, তাই ভাই, মনে হয়েছে, মনে হয়েছে, লেদের চরিত্রে তাহের। এখন বলেন তো আপনি ঘটনাটা কি হয়েছিল, আপনার মনে আছে? না, আমার মনে নাই তো, আমার একটু মনে পড়তেছে না, আমি চর মারছিলাম, আমি একটু একটু দিনে মনে হয়েছে, আমার মনে নাই। আচ্ছা, আল্লাহ। আপনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে নাটক করতে গিয়েছিলেন, পেপার মিল ও সিমেন্ট ফ্যাক্টরিতে রানী সরকাররা হ্যাঁ, এসেছিলেন, ওই ঘটনা কি আপনার মনে হ্যাঁ, আছে? না, আমার মনে নাই, কিছু মনে নাই, একটা নাটক এটা, বোধ মনে আছে। ওইটা রচনা শুভঙ্কর দাস। বাউল ভাই হ্যাঁ। বলছেন এই নাটকের রচনা শুভঙ্কর দাস ছিল, রক্তের খেলা নাটকের রচয়িতা। দুঃখিত আমি, এবং ধন্যবাদ বাউল ভাই। এরপরে আপনি আর কোথায় কোথায় কাজ করলেন? এই তো সিলেটের আনাচে কানাচে সব জায়গায় আমি নাটক করলাম, বেশি করে। তারপরে ইয়েতে নতুন যে অডিটোরিয়াম হয়েছে, এখানে করলাম। টুকু হচ্ছে, টুকু ভিলেন ছিল। আচ্ছা আচ্ছা, কোন নাটক ছিল এটা? নাটকটার নাম তো ভুলে গেছি। টুকু, টুকু ছিল ভিলেন। আমি একটা ফুল দিয়েছিলাম তাকে, মনে আছে? তাও শুকনা ফুটা একটা ফুল, ফুল খুঁজে পাইনি। না, আমারে ফুল দিছে, আমি দিছি। তারপরে টুকু ছিল তখন এই আসছিল, ওই যে নাম কি যেন, নাটক করে টিভিতে, না, নামটা ভুলে গেছি, খুব সুন্দর অভিনয় করে। আহ, ও ও ওইটা কি জানি নামটা, নায়কটার নাম ছিল, রেবা আসছিল, রেবার স্বামীও আসছিল, ঝুনু, ঝুনু ভাই, ঝুনু যে, না, হ্যাঁ ঝুনু আর হ্যাঁ রেবা, হ্যাঁ। আর এই যে কি নাটক করে, খুব সুন্দর, ওই যা, এই তিতলি দেখে যে আকাশে এত বড় চাঁদ হ্যাঁ, উঠেছে, বলছিল যে, কি নাম জানি, জাহিদ হাসান, জাহিদ জাহিদ, হাসান জাহিদ নামটা ভুলে এবং যাচ্ছে। মেঘনা, হ্যাঁ জাহিদ, মেঘনা আসছে। হ্যাঁ, জাহিদ হাসান, মেঘনা, ঝুনা চৌধুরী ওনারা এসেছিলেন ও, কুঞ্জুস নাটক মেঘনা, নিয়ে। মেঘনা, হ্যাঁ, 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 ওই কুঞ্জুস নাটকে নাটক আসছিল নিয়ে, মেঘনা। ওর ট্রেনে জাহিদ আসছিল, হাসানও হ্যাঁ। আসছিল। হুম, হুম, হুম। হ্যাঁ, তৌকিরও ছিল, নাটকটার নাম মনে নাই। কুঞ্জুস ওই হ্যাঁ, সময়, ওই সময় ছিল। তৌকিরও আছিল, তৌকিরও। জি জি, নাটকটার নাম কি জানি? হ্যাঁ, কুঞ্জুস, কুঞ্জুস। হ্যাঁ, কঞ্জুস। তখন আমাকে হুম, দেখে তারা বললো কঞ্জুস। তখন তারা মানে আমাকে খুবই করলো, এপ্রিসিয়েট করলো, যে আপনার নাম আচ্ছা, শুনেছি, দেখলাম আপনাকে। বাহ। তারপরে আপনি নাটকের পাশাপাশি আর কি কি করলেন আপা?
নাটকের পাশাপাশি তো গান করলাম, আর কি করলাম, আর তো কিছু না, শুধু নাটক গান গান করুন। রেডিওতে সে আর শ্যামল সিলেক্টের অনুষ্ঠান করলাম আচ্ছা 1979 ইংরেজিতে। 79 ইংরেজি প্রথম তো পরিবার পরিকল্পনাতে রহমান ভাইয়ের সাথে করলাম, মুজিবুর রহমানে গিয়া, তারপর সুনির্মল কুমার দেব মিন্দার সাথে করলাম রম্যরস, হ্যাঁ, এগুলো করলাম। তারপরে আমি সিলেটে বললাম যে সিলেট থেকে তো কোনো কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান হচ্ছে না, শুধু ঢাকাতে হচ্ছে। ঢাকাতে আয়েশা আক্তার করছে যে মসজিদের মা আসর, আয়েশা আক্তার, আয়েশা আক্তারকে চেনেন? ছবিতে মায়ের অভিনয় করেন যে, খুব জি 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 নাম জি করা। জি। হ্যাঁ হ্যাঁ। ওনার মসজিদের মা আসর শুনতাম ঢাকা থেকে কৃষির উপরে। তখন আমি ডিআরডি আহমেদুজ্জামানকে বললাম যে স্যার, আমাদের সিলেট থেকে তো কোনো কৃষি বিষয় যায় না, একটা কৃষির উপরে করলে কি হয়? তখন বলে ঠিক কথা বলেছো, তুমি তুমি করো, যাও যাও, তুমি গিয়ে আয়োজন করো, তুমি গিয়ে তোমার করো, কি কি করবে। তখন আমি উদ্বোধন মানে আমি বললাম যে সিলেট থেকে আমরা একটা অনুষ্ঠান করবো। তখন আমি চরিত্র করলাম টেঙ্গার মা, মনুর মা ছিলাম না, তখন আসলাম টেঙ্গার মা। হ্যাঁ, তখন অফিসার শানু ভাই ওনাকে দিয়ে করলাম। তারপর কলিম ভাই বানাইলাম এই অনুষ্ঠানে, শ্যামল সিলেট অনুষ্ঠান দিলাম না। কলিম ভাই আসলে মাঝহারুল ইসলাম, অ্যানাউন্সার মাঝহারুল ইসলাম পরিচালক ছিলেন। আর ডিআরডি আরডি ডিআরডি না, আঞ্চলিক সহকারী ডিআরডি, উনি ছিলেন শাহজাহান ভাই, ওনাকে প্রথম পরিচালক ছিলেন উনি। তারপর আসলেন রহমান ভাই। হ্যাঁ, আমাদের পার্টিসিপেট মানিক ভাই, বিলকিস ভাই মানে সরকার উকিলের ওয়াইফ, যে বিলকিস ভাই, উনি ছিলেন, মানিক ভাই ছিলেন, আমরা প্রয়োজনে করলাম নাটক। তখন মনুরমা নাম দেওয়া হলো কৃষির, তখন মানে খুবই পপুলারিটি অর্জন করেছিল এই অনুষ্ঠানটা। এখন অনুষ্ঠানটা পপুলার, মনুরমা বললে সবাই চিনে, গ্রামে গঞ্জে সবাই। বাবুল ভাই আবারও লিখেছেন, হ্যাঁ। বাবুল আহমদ আর কি, বেতার নাটক সুরমা গাঙ্গের মাঝি, সম্ভবত সেই নাটকে আপনি 80 বছর বয়সের বুড়ির চরিত্রে অভিনয় করে খুবই জনপ্রিয় হয়েছিলেন। সেই অভিনয়টুকু একটু শুনতে চাই। আমার বাবুলে তো আমারে ফাউল করাইব না রে বাবুলে। তখন আমার বয়সে খুব কম ছিল। হ্যাঁ, তখন আমি 19-20 বছরের ছিলাম। তখন আমি 80 বছরের বুড়ি অভিনয় করি একটু কাজ করছি। এটা লন্ডনেও আমি যখন লন্ডন গেছি তখন আমাকে সবাই শুনাইছি। তখন তো ওরা অভিনয় মানে খুব নন্দিত ছিল। আচ্ছা, এখন এই বুড়া বয়সের নাটক আমি করছি। বাবুল তুমি শুনবা? তুমি শুনো না? আছে শোনাচ্ছি। খয়গা ফুল ওই বেটি খাওয়াটা লাগাসটা নেবে, শ্বশুরটা বাড়ি গেছে, আমার আশা হলে গেল হইবে, চই 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 মাইলে না আসে উনার নামে উল্লু তারে বড় তুলস না। অসাধারণ, 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 অসাধারণ। এখনো ও, আমি বাবুল ভাই আস্তে আস্তে শেষ। বাবুল বলছে হা হা হা। দেখলাম দেখলাম লেখা, লেখা আচ্ছা দেখতেছি। আচ্ছা, আপা ওই যে বাবুল ভাই আরো বলছে, নীল সাগরের মুক্ত আমি খুঁজে পেলাম না। হ্যাঁ, এটা পারতাম না, এটা যে মেলোডি গান, এটা যে কঠিন গান, নীল সাগরের মুক্ত। তবু আমি একটা মুখ শুনাই। জি। নীল সাগরের মুক্ত আমি খুঁজে পেলাম না, পেয়েছি যেন শুধু রাশিরা শিবালু কন্যা। বুঝছে? গলা দিয়ে আসে না, এখন সাধনা করি না, না তো অনেক থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এই গানটা নিয়ে কি আপনি কোনো কোনো গল্প আছে, আপনার কোনো স্মৃতিচারণ আছে এই গানটা নিয়ে? এটা একটা বিখ্যাত একটা গান, আপনার খুবই জনপ্রিয় ছিল হ্যাঁ, সেই গানটা, এই গানটা এটা আনাচে একটা গল্প কানাচে সব ছিল। যে। হ্যাঁ, এটা আপনার কি কোনো গল্প আছে আপনার কাছে, এই বিষয়ে কিছু বলবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আছে গল্প। এই গানটা আমি একটা আমার নিজের ইয়ে থেকে আমি লিখেছি গানটা, এবং শুরু করেছি, সাথে সাথে এসে রেকর্ডিং করেছি।
তখন তারা রেকর্ডিং বললো যে এখন তো হবে না, তোমার রেকর্ডিং হবে না। আমি বললাম না, আমি এখনই করতে হবে, আমাকে এক্ষুনি দেবে, তোমার তো শিডিউল নেই, আমার শিডিউল ছাড়া আমি করবো। তখন বললো যে এরকম হবে না, আমাকে বললো প্রডিউসার। তখন আমি ডিআরডি আহমেদ বললাম, স্যার আমি এখন গানটা করবো না, এটা কিন্তু খুবই খারাপ হবে। ডিআরডি আহমেদ বলে, কেন, কি হয়েছে? আমি বললাম আমি করবো, আমি এখনই গানটা করতে হবে, আমাকে নাইলে কিন্তু আমার অসুবিধা হবে। তখন সঙ্গে সঙ্গে আমাকে এই গানটা রেকর্ডিং করার সুযোগ দিয়ে দিলেন অঞ্জন দাসের, সঙ্গে সঙ্গে আমি নাম দিয়ে দিলাম অঞ্জন দাস, আর রচনা দিয়ে দিলাম ওনার বাবার নাম প্রাণেশ দাস। হ্যাঁ, এই গানটা কিন্তু, গানটার পিছনে অনেক কিছু আছে, এটা ব্যক্তিগত ব্যাপার, আমি বলতে পারবো না। মুক্ত মানে এটা নাম, ঠিক আছে, এটা মানে আমি মানে খুবই দুঃখ পেয়ে গানটা লিখেছিলাম, হারমোনি দিয়ে গানটা তুলেছি। পরের অন্তরাটা মুক্তার দিয়ে, মুক্তার নাম নীলসাগরের মুক্ত, আমি খুঁজে পেলাম না, আমি তাকে খুঁজে পাইনি, সেজন্য আর কি আমি গানটা লিখেছি। পরের অন্তরাটা গাওয়ার সময় তখন আতিক রাহি করলো কি, আমার তো চোখ দিয়ে পানি পড়ছে, আতিক রাহি করলো কি, এসে বালতি ধরে দিলাম আমার মুখের সামনে। তখন আমি আর পারলাম না পরের অন্তরাটা করতে। আতিক রাহি তোমার ছোট ভাই ছিল, আমি তাকে অনুজ বলে ডাকতাম, আমার খুব প্রিয় ছোট ভাই। আমার তো ভাই বোন নেই, ওরকে আমি ভাই বলে ডাকতাম। আর আরেকজন আছে মুকুল, এদেরকে আমি নিজের ভাইয়ের মতো মনে করতাম। ওরা আমার জন্য খুবই কষ্ট করেছে, খুব জান প্রাণ দিয়ে আমাকে তারা আদর করেছে, বড় বোনের সম্মানে বসিয়েছে। তখন কিন্তু করলাম কি, পরের লাইনটা পরে গিয়ে লিখলাম, লিখে তারপর গানটা রেকর্ডিং করে। এখন এই ব্যাপারে গানটা খুব নাম করেছে। ঠিকানা রেখে গেলাম, এখানে আমায় খোঁজে নিও। ঠিকানা, এটা কুমার দিলীপ করে লেখা, এটা লাস্ট অন্তরাটা আমি বসিয়েছি, কুমার দিলীপ করে আমরা দুজনে মিলেই বসিয়েছি। লাস্ট অন্তরা বললো আসে তুমি লাস্ট অন্তরাটা করো, আমি নিজে লিখলাম, লিখে তারপর এটা হামিদের সাথে ক্যাসেট করেছি। গানটা কি মনে আছে? হ্যাঁ, ঠিকানা রেখে গেলাম, এখানে আমার খুঁজে নিও, মনে রেখে ক্ষণিকে অবসরে আমাকে তুমি চিঠি দিও, এখানে আমার খুঁজে নিও। তারপরে অন্তরা যেতে পারবো না। আপা ভারত থেকে গৌতম ভট্টাচার্য জানতে চেয়েছেন, আপনি যে আগে 80 বছর বয়সে ভারত থেকে গৌতম ভট্টাচার্য একজন আবৃত্তি শিল্পী এবং নাট্যশিল্পী, অভিনয় শিল্পী, উনি জানতে চেয়েছেন, আচ্ছা মাইল নেওরা কথাটা কি সংলাপে ছিল? ওই যে 80 বছরের সংলাপে। মাইল নেওরা সংলাপে ছিল না, কিন্তু আমি এখন লাগিয়েছি। কারণ এই মাইল নেওরা শব্দটা হচ্ছে কি, দেওয়ান মহসিন রেজা। হ্যাঁ, দেওয়ান মহসিন রাজাকে তো চেনেন সবাই। উনি আর আমি দ্বৈত করতে গান গাইতাম স্টেজে, উনি কমেডি গান, তখনই ওনার গান, ওনার লেখা গান আমি গাইতাম। তখন আমি খুবই মানে আমরা সুনাম অর্জন করতাম গানগুলা গেয়ে। ইলেকট্রিক সাপ্লাইতে তখন আমরা করছি, সাপ্লাইতে এই গানটা করছিলাম, হলো খাজ্জালা গাউরি, তাই গান গেয়ে আর কি, হলো খাজ্জালা গাউরি ওরো সাইবেরা হাউরি, তোর সোল্লায় কত আর ঘুরি, তোর সোল্লায় ঘুরতে ঘুরতে তাও লাগাইলাম বেরি, হলো খাজ্জালা গাউরি, তাই না? তখন আমি ওরে হে যার বললাম, ওরে মাইলে নেওরা তোর সোল্লায় কত আর ঘুরি, ও আর কি, ও গানটা মাইলে নেওয়াটা আইসি কোনটা কি তাই গাইতাম। আর মিন্দার লোকেও আমরা গাইছি। মিন্দার সাথে কি গান গাইছেন? মিন্দার লোকে তো তাই তো কমেডিয়ান গান গাইন দুজন গান, বালা গান দিয়ে তাই চেড়া করি নাই। বটেশ্বর গিয়া আর্মির ক্যান্টনমেন্টে গান গাইছি, পয়লা তাই গেছে যদি কাগজে লিখবো না, তাই গাইয়া এটা তাই চেড়া করেছি। আমি অন্যটা গাইছি, আমি গেছি একা একা কেন ভালো লাগে না, তারপর আরো মেঘ তুমি এত জোরে এসো না, আমি তার ছলনায় ভুলবো না, এই গানটা গাইবার জন্য সবাই আমাকে ওয়ান মোর বলতো। আর এক নদী রক্ত পেরিয়ে দেশাত্মবোধক গান, হ্যাঁ, তখন গাইতে পারতাম, এখন তো গাইতে পারি না। মিন্দার সাথে
তুমি যে আমার ওগো তুমি যে আমার, এই গানটা আমি গাইতেছি সাপ্লাই দিয়ে। তুমি যে আমার, আমি আমি বলতেছি তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। বিন্দা বলে তুমি নু আমার, হেরে গো তুমি নু আমার, আনে আনে লাইলা একবার তা বইলাও তুমি নু আমার। এটা যত কথা হয় শেষ হইতো না কথা, বুঝছি এটা মানে আমার জীবনে যা ঘটনাগুলো সবগুলো খুব সুন্দর সুন্দর আর খুব ভালো জিনিসগুলো। তারপরে বটেশ্বরের কথা যে বলছিলাম, এটাতে আমি গান গাওয়ার বলে উঠছি, মানুষকে বিপরীত যদি কাগজে লিখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো না, সে নাম রয়ে যাবে। মানুষ বিমোহিত হয়ে শুনছে গানটা। হ্যাঁ, হৃদয়ে লিখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজ লেখো না, কাগজ ফাড়ি যাইব, পাথর লেখো না, পাথর খাই যাইব, কলজাদ লেখো না, ইনাম রই যাইব। ও মানুষ আস্তে আস্তে, আমার হচ্ছে পাগল হয়েছি কিতা হয়, পয়লা মানুষ এমন আবেগে, এরপরে এইটা উনিয়ত মানুষ ফলমারি উঠছে চেয়ার থেকে ওজনে, এইটা কিতা কইতে ওজনের কমেডি করেছেন তাই। আচ্ছা আপা, আপনার তো এই যে আপনি গান এত চমৎকার চমৎকার গান আপনি করেন, এবং আপনার গানগুলো আমরাও ছোটবেলা থেকে শুনে আসছি, যেভাবে আপনার অভিনয় দেখেছি শুনেছি, গান তো এইভাবে শুনেছি। আপনার কি গানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল? আপনার কি গুরু ছিলেন গানের? না না না, আমি গান কোন উস্তাদের কাছে শিখি নাই, আমি নিজে নিজে তো কলকাতার গান বেশি গাইতাম। কলকাতার সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, শুক্লা, অভিমতি শুক্লা, ওনাদের গানটা বেশি গাইতাম, ভারতীয় বাংলা গান, তারপর নজরুল গীতি। হ্যাঁ, আগে তো নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, পল্লী গীতি এগুলোই চলতো বেশি, এগুলো গাইতাম বেশি। তাহলে কলকাতার ভারতীয় বাংলা গান গাইতে গাইতে ওনাদের মতো আমি কপি করতে চাইতাম আর ওনাদের মতো সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো গানে আছে সেগুলো আমি বেশি ফলো করতাম, তাই আমি গাইতাম আর কি, তাই সবার ভালো লাগতো। জানি না আমার গান কেমন হতো। বাবুল ভাই জানতে চেয়েছেন, আপনি যখন মঞ্চে অভিনয় করতেন তখন নাটকের নির্দেশক কারা ছিলেন? নাটকের নির্দেশক ময়না ভাইও ছিলেন, মনির মামা তো বেশিরভাগই ছিলেন, তারপর মমিনুদ্দিন ভুইয়া, সুরুজ, শিবুদা, তারপরে ওনারাই ছিলেন বেশি নির্দেশক। আর অভিনয় করতেন কে কে তখন আপনার সাথে? আবারও জিজ্ঞেস করছি, মানে নতুন প্রজন্মের, ধরেন আপনারা কাজ করতে করতে আপনাদের সাথে আরো কারা যুক্ত হলেন এসে? আমাদের সাথে তো অনেকেই যুক্ত, নিজাম, তারপর দীপালি শিল্পী সবার কথা বলতেছি, নিজাম ভাই ছিলেন, তারপর নাদিম ছিলেন, তারপর দীপক দত্ত ছিলই, আরো অনেকে, বাবুল ভাই একজন ছিলেন, উনিও করতেন, উনি ভিলেনের চরিত্র করতেন বেশি, খুব ভালো অভিনয় করতেন বাবুল ভাই। উনি ইয়েতে কাজী রয়েছে বাসা। তারপর আরো অনেক মানুষ করতেন, সেগুলো নাম মনে করতেছি। আচ্ছা আচ্ছা। তারপরে আপনি কি কখনো টিভিতে অভিনয় করেছেন বা সিনেমায় অভিনয় করেছেন? এগুলো করেছেন? না, অবশ্য আমি সিনেমায় করি নাই, যে শুটিং ছিল, শুটিং করছি কিন্তু ছবিগুলো মুক্তি পায়নি। দেওয়ান হাসান রাজাতে করেছি, ঈদগাতে শুটিং করেছি, তারপর যে প্রেম কথা কয়ে ছবি, এটাও মানে হয় নাই, একটু বলে তারা করে নাই, পরে চলে আসছে। আর মাহমুদুল নবীর সাথে গান ছিল, এগুলো হয় নাই পরে শুটিং। এ পর্যন্ত আপা আনুমানিক আপনি কতগুলো মঞ্চ নাটক করেছেন? আনুমানিক? আনুমানিক তো অনেকগুলা হবে, কি করে বলবো,
অনেক অভিনয় আমি করেছি। আমি তো সর্বশেষ মঞ্চ নাটক কবে করলেন আপনি? জি, সর্বশেষ মঞ্চ নাটক 1995 সালে মঞ্চ নাটক ছাড়ছি। 1995 সালে। আচ্ছা, কেন ছাড়লেন নাটক? ও মঞ্চ নাটক করার সময় ছিল না। মানে আমার সাংসারিক ঝামেলা ছিল, বাচ্চা কাচ্চা ছিল, ওদেরকে টেকেল করবো না মঞ্চ নাটক করবো, মানে আর করতে পারিনি। এইখানে একটা প্রশ্ন আছে আমার জানার আগ্রহ। এর আগে বাবুল ভাই জানতে চেয়েছেন, আপনি যে বাবলু ভাইয়ের কথা বললেন, উনি কি শমশের আলী বাবলু কিনা? না না না, উনি বাবুল, বাবুল আহমেদ। উনার বাসা কাজে আছে। দীপালি শিল্পীর সঙ্গে আর্টিস্ট ছিলেন তিনি। নিজাম ভাই, বাবুল ভাই ওনারা ছিলেন দীপালি শিল্পীর সঙ্গে। আচ্ছা আপা, এই যে আপনি একটা সময় এসে যে আপনি মঞ্চ নাটক আর করতে পারলেন না, এই যে স্ট্রাগলটা, এই যে লড়াইটা আপনাদের, বিশেষ নারী যারা অভিনয় শিল্পী থাকেন, এদের এক ধরনের লড়াইয়ের, সবাইকে লড়াই করতে হয়, কিন্তু আপনাদের লড়াইটা একটু ভিন্ন থাকে। এই লড়াইটা কেমন থাকে? আমরা দেখি প্রায় সবাই বলা যায় বা বেশিরভাগই নারী অভিনেত্রীরা একটা সময় এসে, বা নারী শিল্পীরা সার্বিকভাবে একটা সময় এটা ওইভাবে কন্টিনিউ করতে পারেন না। ঠিক লড়াইগুলো কোন জায়গায় থাকে? আপনার কোন কোন জায়গায় ছিল? আমার তো পারিবারিক সমস্যা ছিল। পারিবারিক সমস্যা একদম টোটালি, আমি যাতে কোনো কিছু করি না, এমনকি গানও করি, করতাম না করার কথা। রেডিওতেও আমার বেশি করা হয়েছে, তাই তো আমি রেডিও অনেক বছর করিনি, শহর সিলেটে কিছুই করিনি। পারিবারিক ঝামেলা আছে, তারপর বাচ্চা কাচ্চা টেকেল করা, আর কিছু না। আর এই ঝামেলাই, আর কোনো ঝামেলা নেই পারিবারিক সমস্যার জন্য। তারপর আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেলেন, ওনাকে নিয়ে আমি জায়গায় জায়গায় যেতে হচ্ছে, আমি মানে আর বেশিরভাগ পারিবারিক সমস্যা। সবাই চায় না তো ঘরের বউ গিয়ে মঞ্চে নাটক করুক, ঘরের বউ গিয়ে গান করুক, এগুলো সবাই চায় না। এই না চাওয়াটা কেন? চায় না কেন? চায় না, এটা তো আমি এখন বলতে পারবো না কেন জানা, ওরা কেন চায় না। বলে যে এটা গুণা এটা করা ভালো না। আমাদের বংশের বৌমা কেন যাবে মঞ্চে নাটক করতে, কেন যাবে গান করতে, আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি, কেন? এইসব আর কি বলবি আর কিছু। আপনি রেডিও নাটক, জি, রেডিও নাটক আনুমানিক কেমন করলেন এখন পর্যন্ত? রেডিও নাটক তো অনেকগুলা করছি, আমি এখন হিসাব করতে পারবো না। অনেক আচ্ছা নাটক আচ্ছা করছি রেডিওতে, মানে যেগুলা বেশি ভালো করছি, যেমন 3-4টা ঠেলা গাড়ি, এই যে একটা বললো বাবুলি, কি নাম যেন বললো, এটা নাম ভুলে গেছি, 80 বছরের বুড়ি, কি জানি আচ্ছা আচ্ছা নাটকটার নাম, এটা আচ্ছা, করলাম। হ্যাঁ। তারপরে বড় দিদি, যেগুলো বেশি বেশি আর কি ভালো। 80 বছরের বুড়ি যেটা করলে, এটার নাম ছিল সুরমা গাঙ্গের মাঝি। ও, সুরমা গাঙ্গের মাঝি, হ্যাঁ হ্যাঁ, আর মনে করতে পারি না, সুরমা গাঙ্গের মাঝি সিলেটি অভিনয়। তারপর বেশিরভাগই আমি মানে কলকাতা রাইটারে করছি। তারপরে যে ইংলিশ রাইটার অ্যান্টিগনি, শরৎচন্দ্র বড় দিদি, তারপরে মোনালিসার হাসি, মার্কিস প, এগুলা স্মরণীয়, এগুলো ভালো। যেমন অ্যান্টিগনিতে আমি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছি রেডিওতে। আর আরো অনেক নাটক, মা নাটক, তারপরে আমার মনে নেই, পুতুলের কান্না, তারপরে ওই দিন করলাম ইয়ে চন্দন দার সাথে নাটক করলাম একটা, নাটকটার নাম কি যেন, চন্দন দা মানে নাটকটার নাম মনে নেই। তারপরে আমার ছেলের সাথে করলো টাকার খেলা, আমার ছেলে অভিনয় করলো। তারপরে কয়েকদিন আগে করলাম কি যেন নাটকটা, নাটকের নাম মনে থাকে না, আপন আসবে করলাম। বৌদির বিয়ে নাটক করতে গিয়ে কি কোনো মজার ঘটনা মনে পড়ে? মজার ঘটনা, বৌদির বিয়ে নাটকে মজার ঘটনা কি যেন, বৌদির বিয়ে নাটকে অনেক শো করেছি, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, রাত্রে একবার, 4বার 3বার করে শো হতো, টিকিট সিস্টেম, এত শো হতো না। আমার মজার ঘটনা তো কিছু মনে করতেছি না, খালি একটা হাসির কথা মনে করতেছি, কমেডিয়ান অভিনয় যে করছিল বৌদির বিয়েতে।
কমেডি যে করছিল, যে মাহবুব মাহবুব ভাই, হ্যাঁ, উনি আমার সম্পর্কে দেবর লাগেন। মাহবুব ভাই কমেডি চরিত্র, মুন্ডা চরিত্র অভিনয় করছে। ওনার অভিনয় দেখে আমি স্টেজে হেসে দিয়েছিলাম, স্টেজের মধ্যে আমি হাসি আটকাতে পারি। খুব সুন্দর কমেডি করছে। আর আতিক রাহি, এই দুইজন খুব খুব সুন্দর অভিনয় করছে। আর এমনি অন্য কিছু মনে করতেছে না, যদি কেউ মনে করিয়ে দেয় দয়া করে তাহলে মনে পড়বে আর কি। রনি ভাই লিখেছেন, আনোয়ার হোসেন রনি, আনোয়ার হ্যাঁ হোসেন রনি ভাই লিখেছেন, আপা সালাম, 80-র দশকে আপনি ইংল্যান্ড সফর করেছিলেন। হ্যাঁ সেই সফরে বাউল সাধক শাহ আব্দুল করিম, সাধক বাউল শফিকুর নূর ছিলেন। আপনি কি ওনাদের সাথে গান করেছিলেন? আপনার বিদেশ সফর নিয়ে কিছু বলুন। আপনি একজন অসাধারণ শিল্পী, আপনাকে নিয়ে আমরা গর্বিত। ওয়ালাইকুম সালাম রনি। হ্যাঁ ঠিকই বলছে, রনি ইংরেজি কথা বলছে। হ্যাঁ এটা আমি লন্ডন গিয়েছিলাম, শফিকুর নূর, আব্বাউল আব্দুল করিম ভাই, উনি ওনার সাথে। সিলেট থেকে শুধু আমি একা, আর কোনো মহিলা নেয় নেই। রুহি ঠাকুর, তারপর পাপা ভাই ছিলেন, গিটার বাজাতেন, উনি তো নাই, ওনাদের সাথে গিয়েছিলাম। আর ঢাকা থেকে কাবেরী দাস আর আরেকজন বেবি, আমরা গিয়েছিলাম সিলেট থেকে আমি। তো লন্ডন গিয়ে তো অনেক অনেক মজা আসছে, সুন্দর 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 গল্প লন্ডনে। করিম ভাই আমাকে এত আদর করতেন, এত স্নেহ করতেন, মানে সব শিল্পী থেকে বলতেন আমাকে আমি কিসের শিল্পী, আমি কেমন শিল্পী বলতেন আমাকে। তুমি সারাদিন শুধু ঘরে বসে থাকো, বাইরে যাও না, কোনো ফুর্তি আমোদ করো না, কোনো ফান করো না, শুধু তুমি বসে থাকো মুখ গুমরা করে, কি ব্যাপার? মানুষ আসছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য, তুমি যাও না। আমি না, আমি যাবো না, আমি বেড়াবার জন্য আসিনি, আমি আসছি গান গাইতে। আমার বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের রেখে আসছি, আমি ওদের জন্য, আমি মানে ওদের কথা মনে করে বেশি, আমি শুধু অনুষ্ঠানে করবো, আর কোথাও যাবার দরকার নেই। তখন আমাকে বলতেন এক শিল্পী তুমি, সত্যিকারের শিল্পী তুমি। তখন গান গাইতে যাইতাম, তখন গানে উঠলে করতে, স্টেজে করতেন কি, আমরা যখন লাইটিংস দিয়ে যাইতাম গাড়ি দিয়ে, মানে যাওয়ার পথে জায়গায় জায়গায় শফিক ভাই বলতেন, সার্ভিসে থামতাম, শফিক ভাই বলতেন দরবজ দরবজ দরবজ, এই দরবজ যাইতাম, দরবজ যাইতাম, এই জাফলং জাফলং কথা হইতো, খুব দুষ্টামি করতে শফিক ভাই, খুব আসাইতাম আমাদের। এরপরে জায়গায় জায়গায় সার্ভিসে থামলে বা গাড়ি কিচ্ছু হইলে, তখন পুলিশ আসিয়া জিজ্ঞাসা করতো হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড। শফিক ভাই কত কিছু বলতো ওদেরকে সিলেটি ভাষায়, ওরা তো বুঝতো না, বলতো ওকে ওকে ওকে। এই ধরনের মানে খুবই হাসাতেন। তারপর স্টেজে যখন আমার নাম ডাকতেন, করিম ভাই এসে বলতেন, এখন আপনাদের সামনে আসবেন আমার জেঠালি, আমার ফিরানি, সিলেটের শ্যামল, সিলেটের কিষান অনুষ্ঠানের মনোরমা কাজী আয়েশা বেগম। এইভাবে তুমি উনি ঘোষণা, আমি নাকি ফিরানি। কে বলতেন মানে এটা? কে বলতেন? করিম ভাই, করিম ভাই, করিম ভাই বলতেন, আচ্ছা আব্দুল করিম বা আচ্ছা উনি বলতেন। আচ্ছা 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 উনি আমার ফিরানি ডাকতেন, জেঠালি ডাকতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার খুব দুঃখ লাগে পরিবারের জন্য, এমন মানুষ আপনার কি, জি, আপনি রেডিও নাটক কার কার সাথে করলেন, কারা কারা ছিলেন, মানে আপনি শুরু করার পরে আর কাকে কাকে পেয়েছেন আপনি এখন পর্যন্ত? কাদের কথা মনে পড়ে আপনার অনেক বেশি? এটা আনোয়ার মাহমুদ, শিবুদা, সুরজ মামা, তারপরে ফজল ভাই, ফজল মাহমুদ, রাশেদ নিজাম, তারপর বাবুল, বাবুল আর কি, আমাদের ছোট বাবুল। বাবুল, তারপরে এনাম, অনেকের কথাই মনে পড়ে, চন্দন দা, আরো অনেকে আছেন, ওনারা রাগ করবেন আমার মনে, সবার সাথে মানে কোঅপারেটিভ ভালো হয়, কোঅপারেটিভ। বিমল দা, বিমল দা, ওর বাবা বিমল দা মেরে দিবে আমাকে, বিমল দা, ওনাদের সাথে অভিনয় করতে কি ভালো লাগে। আরো আছে। যেমন আমরা যদি শিবুদা বলি, আনোয়ার মাহমুদের কথা বলি, ওনাদের কথা যদি আমরা বলি, ফজল মাহমুদ, ওনাদের সবাই আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ। আমরা বিভিন্ন আলোচনায়, আমাদের মোস্তফা কামাল ভাই, বিভিন্ন আলোচনায় ওনাদের নামগুলা, হ্যাঁ ওনাদের নামগুলা আসে। মানে আমাদের বয়স জনিত কারণে আমরা আসলে ওনাদের সাথে ওইভাবে কাজ করতে পারি নাই, কারো কারোর সাথে পারিই নাই, অনেককে দেখি না, কিন্তু এই নামগুলা এখনো
কথায় আসে, বারে বারে আসে। ওনাদের বৈশিষ্ট্যগুলো কি ছিল, মানে কি আপনার কাছে কেন মনে হয় যে শিবুদা এই কারণে শিবুদাকে আমার মনে পড়ে, আনোয়ার মাহমুদকে এই কারণে মনে পড়ে, মোস্তফা কামাল এই কারণে বিশেষ কেউ, সুরজউদ্দিন ভুঁইয়া, মমিনুদ্দিন ভুঁইয়া সুরজ এই কারণে বিশেষ মানুষ কেন মনে হয়, তাদের ওনাদের বৈশিষ্ট্যগুলো কি ছিল? ওনাদের বৈশিষ্ট্যের কথা বলতে তো আর শেষ করা যাবে না। ওনাদের যা বৈশিষ্ট্য, যেমন শিবুদা সবসময় ফান করতেন, শিবুদা রাগ করতেন না, শিবুদা সবার সাথে মানে আমরা যে রেকর্ডিং করতে চাইতাম ওনাকে খুব যন্ত্রণা করতাম। একবার জিনিসটা হয়ে গেলেও করতাম, বলতাম যে হয়নি হয়নি, ভুল করতাম, ইচ্ছে করে ভুল করতাম। তুমি আয়সা মেরে ফেলবো তোমাকে, আয়সা এক থাপ্পড় দেবো, দুষ্টামি করে নাকি তুমি, দুষ্টামি পাইছুনি না শিবুদা, ওর না, ওই তো নাকি তার লাগি তুমি ইচ্ছা করে সেটাকে ওর নাই, ইচ্ছা করে আসলে দুষ্টামি করতাম শিবুদার সাথে, খুব মানে ওনার সাথে আমি লাগতাম। আমরা সব আর্টিস্টরা শিবুদার প্রোডাকশন বললে আমরা সবাই খুশি হইতাম। আর খানিও, দুপুরে খানিটাও ছিল হ্যাভি খানি। আর শিবুদা খুব মজার মানুষ ছিলেন, আর অভিনয় ভালো করতেন, এত সুন্দর অভিনয় করতেন উনি। আর সুরজ বাবার কথা বলতে, সুরজ বাবা শান্ত শিষ্ট ভদ্র মানুষ ছিলেন। সুরজ বাবার ব্যবহারে খুব কোমল ছিল। ওনার অভিনয়, ওনার নাটক অভিনয় করতে প্রোডাকশনে আমাদের খুবই ভালো লাগতো। আনোয়ার মাহমুদ ভাইও, মানে আমি সবার সাথে রাখতাম, আমাকে পাগড়ি রাখতো সবাই খুবই। আমি আমি সবার স্নেহে পারতেছিলাম, আদরে পারতেছিলাম, সবার কাছে একটা প্রিয় পারতেছিলাম, মানে সবাই আমাকে আদর করতো। ওনাদের বৈশিষ্ট্য কথা আর বলে লাভ নেই, আমার কাছে ওনারা খুবই প্রিয়, খুবই মায়ার মানুষ। শমশের হুসাইন, মোস্তফা কামাল, রাশেদ মোস্তফা নিজাম। কামাল, হ্যাঁ হ্যাঁ, রাশেদ নিজাম খুবই ভালো। ওনারা ওনারা আমার অভিনয় খুব সুন্দর করে করতেন। ওনার সাথে অভিনয় করতে বোঝা যাচ্ছে ন্যাচারাল, ন্যাচারাল, আর্টিফিশিয়াল কিছু, ন্যাচারাল আমি চলতেছে, আর্টিফিশিয়াল নাই ওদের মধ্যে। মোস্তফা কামাল ভাই এরকম অভিনয় করতেন, রাশেদ নিজাম, ফজল মাহমুদ, মানে খুব মানে অভিনয় করতে মানে হেল্প মিলতো আর কি। আপনার পার্শ্ব অভিনেতা যদি ভালো না থাকে আপনি তো অভিনয় করতে পারবেন না। আমার চরিত্রের ভিতরে আমরা ঢুকে যেতাম, ওনারা চরিত্রের ভিতরে ঢুকে যেতাম, এই ধরনের মানে বিকল্প নাই আর কি, বলে আর শেষ করতে পারবো। আর আবার তখন ওই যে নারী অভিনেত্রীরা কে কে ছিলেন রেডিওতে আপনার সাথে? আমার সাথে তো অনেকেই রানে আর কি, নারী দুর্গা আপা ছিলেন, তারপর কৃষ্ণাদি ছিলেন, তারপরে অনেক অভিনয় আরো কারা কারা, নাজমা, তারপরে যে নাজনীন আপা, নাজনীন নাজিন আপা, আপা। হ্যাঁ নাজনীন আপা, তারপর নাদিরা, আরো অনেক, আমি এখন ভুলে গেছি নামগুলা। সবাই অভিনয় করছে, শামিমা অভিনয় করছে, শামিমা, শামিমা যে জি জি। আবৃত্তি করে সে, আমি শামিমা অভিনয় করছে আমার সাথে। তারপর আরো অনেক ইদানিং যে নিউ নতুন যারা আছে, নিউ যারা, তাদের সাথে আমি কিছু অভিনয়, ওদের নাম তো বলতে পারছি না, বাবুলের মেয়ে যে, ওর সাথে অভিনয় করেছি। নাটক ভুলে গেছি। আমার ছেলে রাহি অভিনয় করছে নাটকে, টাকা খেলা নাটক, টাকা খেলা, টাকার গাছ নাটক। বাবুলের মেয়ের নাম হচ্ছে শারমিন। শারমিনের সাথে, শারমিনের অভিনয় যখন আমি প্রথম রেডিওতে শুনি আর কি, আমি হঠাৎ গেছি আর সে বলছে রেকর্ডিং হয়েছে, কি রে আমার আমার মতো রেকর্ডিং, আমার নাটক বাজাইতেছে কিনা। আমি মনে করছি যে আমার নাটক কিভাবে বাজাইতেছে, বোধহয় শুক্রবারে বাজে। আমি দৌড়ে গেলাম, গিয়ে বললাম যে কি আমার নাটক বাজাবে না, না এটা রেকর্ডিং হয়েছে, কিসের রেকর্ডিং, দেখি শারমিন মানে অভিনয়, চিনতে পারতেছে না। আমি আমার মতো অভিনয় করতেছি, এই মেয়েটা কে, এটা আমার টোন নিয়ে নিছে, আমার সবকিছু, এটা কে বলে, এটা তো বাবুল ভাইয়ের মেয়ে শারমিন। আমি কি বলে, শারমিন আমার মতো অভিনয় করতেছি, একদম যেমন কাজে আসা। আমি অবাক হয়ে গেছি, বাবুলের মেয়ে এরকম অভিনয় কিভাবে করলো, কিভাবে আমাকে কপি করলো, আমি তো মানে অবাক। আমি এরকম তো আমি আর কারো দেখিনি। আমার মনে হয় শারমিনের জন্য এটা অনেক বড় একটা কমেন্টস, যে আপনি হ্যাঁ বলছেন যে শারমিন আপনার মতো অভিনয় করছে। হুম। হ্যাঁ হ্যাঁ, আমার মতো এরকম আমি, আপনি দেখেননি,
এটা শারমিনের না, জন্য অনেক বড় একটা পাওয়া। আমি আমরা আশা অনেক দোয়া করছি করি যে আল্লাহ যেন শারমিন শারমিনকে শুনছে এবং অনেক বড়। সে এই জিনিস ধারণ করবে। আপা, আমি এখন আপনাকে আর কিছু জিজ্ঞেস না করে আপনার কাছ থেকে এখন আপনার ইচ্ছা মতো আপনার যদি কিছু বলার থাকে আরো অনেক কথা আপনি বলবেন। এখন আমি আপনাকে প্রশ্ন করে একটা আটকে না দিয়ে আপনার যা যা বলার আপনি এখন বলবেন আপনার মতো করে। আমরা এখন শুনবো, আমরা আটকাবো না আপনাকে। এর আগে বাবুল ভাই যোগ করেছেন তিন্নিদে, নাসরিন চৌধুরী, নবেরা, নাজরা চৌধুরী, এই হ্যাঁ নামগুলা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 3 দিন নাসরিন চৌধুরী, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ বাবুল তোমাকে। আমার কিচ্ছু মনে থাকে না। 3 দিনে খুব সুন্দর অভিনয় করতো। 3 দিনে আমার প্রিয় ছিল, খুব সুন্দর অভিনয় করতো। নৃত্য ভালো করতো সে, খুব নাম করা 1 নাম্বার ছিল নৃত্য, ক্লাসিক্যাল নৃত্য করতো। কারণ ওই লৌহ কপাট এই এই গানটাকে গাওয়া হতো তখন, যে 3 দিন নাচতো আর কি, তখন তার পায়ের নুপুর খসে গিয়েছিল, যখন সে লাথি মার ভাঙতে তালা বললো, বোঝা যেত যে স্টেজ ভেঙে যায়। এই ধরনের অভিনয় খুব সুন্দর করতো 3 দিনে। তারপর 3 দিন বড় বোন আছে, আরো আরো কে জানে, ঝুনু, মালতী পালের বোন গান গেছে, ঝুনু, ঝুনু খুব সুন্দর ভালো গান। আস্তে আস্তে মনে হচ্ছে। এখন আপনি আপনার মতো করে বলেন, অসুবিধা নাই। আপনি আপনার যা মনে পড়ে আপনি বলেন, আমরা শুনি আপনার কাছ থেকে। আপনার যদি আরো কিছু বলার থাকে। আর কিছু বলার কি থাকবে? তো তুমি যা জিজ্ঞেস করেছো সবই তো বলছি, আর তো কিছু বলার নেই। আমার জিজ্ঞেস করার বাইরে যদি কিছু থাকে আপনি বলবেন। আপনি কি জানেন 1 ঘন্টা উপরে চলে গেছে সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি আমি। অসুবিধা নাই, আমরা কিভাবে চলে গেছি বুঝতে পারিনি। আপনার যদি আরো কিছু বলার থাকে আপনি বলবেন। বলার আছে অনেক কিছু, যেমন নাটকে অভিনয় করতে হলে শুধু উচ্চারণ ভালো হলে হয় না। এই যে আমাদেরকে মনির উস্তাদ মনিরুদ্দিন শিখিয়েছেন কিভাবে মুখাভিনয় করতে হয়। যেমন আমি একটা ডায়লগ বলতে যাব, ডায়লগ বলতে যাব, যদি হয় তো বলতে কি হবে, বলতে যাবে, তো বলতে করতে মুখটাকে কি করতে হবে, ঠোঁটটাকে একটু ছোট করতে হবে। তখন আমাদেরকে জিহ্বার অভিনয় শিখিয়েছে, জিহ্বা যাতে পাতলা হয়, যাতে জিহ্বা দিয়ে যে গরুর গাড়ি যেভাবে গরুতে যেরকম চাষিরা নিয়ে যায় লাঙ্গলে, ঠিক সেরকম জিহ্বার একটা অভিনয়। তারপর মুখের অভিনয়, তারপর উচ্চারণ, যেমন উচ্চারণ বেশিরভাগ উচ্চারণটাই, তারপরে অঙ্গভঙ্গি, এগুলা শিখতে হবে। এগুলা যদি না শিখে তাহলে যারা অভিনয় করতেছে তাদেরকে বলতেছি, নতুন প্রজন্ম যারা, তাহলে কিন্তু অভিনয় সুন্দর হবে না এবং উচ্চারণটা সুন্দর হবে না। তারপর অভিনয় করতে হলে চরিত্রের ভেতর তোমাকে ঢুকতে হবে। যে চরিত্র করি না কেন আমি, সেই চরিত্রের ভিতরে আমাকে ঢুকতে হবে। যেমন মার অভিনয় করতে হলে মা, চাকরের অভিনয় করলে আমি মনে পূর্ণ হবো না। হ্যাঁ, আমি যে এত বড় একজন শিল্পী, হ্যাঁ আমি A+ শিল্পী, আমাকে চাকরানির অভিনয় দিয়েছে রেডিওতে, আমি এটা কিভাবে করবো, এটা কিন্তু মনে আনে। ছোট্ট 2টা ডায়লগের অভিনয় আমি করেছি শারমিনের সাথে, ছোট্ট। হ্যাঁ, আমার ছেলেও ছিল আর এই নাটকে। কিন্তু এই যে ছোট 2টা ডায়লগ আমি করেছি, আমার কি সম্মান চলে গেছে, এটা কিন্তু মনে কোনোদিন আনবে না। অভিনেত্রী অভিনেতারা সবসময় তারা নিজেকে সবসময় মনকে বড় রাখতে হবে। তারপর আমাদের দেখা দেখি তো নতুন প্রজন্মরা শিখবে। বড় মাপের বড় স্ক্রিপ্ট পাইলাম আর বড় অভিনয় করলাম, এটা কোনো কথা না। তারপরে এই যে যেমন আমাদের বাবুল আছে, বাবুলে যে অভিনয় করতেছে, বাবুল এখন পরিচালনা করে রেডিওতে, আমিও একটা পরিচালনা করেছিলাম। বাবুল পরিচালনা করে যে খুবই সুন্দর পরিচালনা করে, বাবুলকে আমি ধন্যবাদ জানাই, দোয়া করি বাবুল আরো ভালো পরিচালনা যারা করতে পারে। ওরা ওরা কি করে নাটকের ভেতর ঢুকে গেছে, ওদের মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি নাই, নেচার সবসময় নেচার থাকে। তারপর দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে বেশি বেশি করে আপনারা নাটক দেখুন এবং নাটকে আপনারা অংশগ্রহণ করুন বা ভালোবাসুন নাটক। আর যদি আপনাদের সময় থাকে আপনারা
নাটকে যোগদান করুন, তাহলে দেখবেন আপনাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, ফ্রাস্ট্রেশন দূর হয়ে গেছে। এই যে যারা ফ্রাস্ট্রেশনে ভুগতেছে তারা যদি অভিনয় করেন, ক্লাবে নাটকের ক্লাবে ঢুকেন, তাদের কিন্তু ফ্রাস্ট্রেশন থাকে না। হ্যাঁ, তাদের কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক মানে চরিত্রটাও ভালো হয়ে যায়, ভালো কাজের দিকে তাদের নেশা চলে যায়। তখন বেকার থাকলেও বেকার সমস্যার সমাধান হয়ে যায়, মনে শান্তি আসে। গান তো অনেক, গান গেলে তো এমনি মনে দুঃখ চলে যায়, একটু দুঃখ পাইলে জুড়ে তুমি গান গেলে। আমি গান গাইতে পারি না আপা, আমার দুঃখ, আমার আমার এইটাই একমাত্র দুঃখ যে আমি গান গাইতে পারি না। আর বাউল ভাই সম্পর্কে আপনি বললেন, আমার বাউল ভাই সম্পর্কে এই ফোরামে আমার মনে হয় আমি একটু যোগ করি, সেটা হচ্ছে দুইটা বিষয় বাবুল ভাই আমার অসাধারণ ভালো লাগে। সেটা হচ্ছে বাংলাদেশে ওই অর্থে পারিবারিক ভাবে থিয়েটার চর্চার সংস্কৃতি গড়ে ওঠেনি, এইখানে বাবুল ভাই ওনার পরিবারের সবাইকে নিয়ে থিয়েটার করেন, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে বাবুল ভাই সবচেয়ে বড় যে বিষয়টা আমার ভালো লাগে আরেকটা, সেটা হচ্ছে যে উনি ছোট বড় সবার সাথে সব জায়গায় কর্মশালা করেন, এবং যে কারো মানে ডিরেকশনে কাজ করতে উনি কার্পণ্যবোধ করেন না, যে কারো ওয়ার্কশপে উনি অংশগ্রহণ করেন কার্পণ্যবোধ করেন, কখনোই মনে করেন না যে আমি সিনিয়র মানুষ আমি কেন যাব। এই যে শিল্পীর বিনয় এবং শেখার যে আগ্রহ, এইটা বাউল ভাইয়ের এই বিষয়টা শিক্ষণীয়। ঠিক এই বিষয়টা আমাদের চন্দনদারও আছে, আমি খেয়াল করেছি চন্দনদা ওনার বয়সে ছোট, যে কারো নির্দেশনায় কাজ করতে উনি কোনো ধরনের সংকোচ বোধ করেন না এবং খুব সিরিয়াসলি কাজ শুরু করেন। এবং এইখানে আমি আপনাকে সামনে রেখে কথাগুলো বললাম এবং এটার জন্য আমি ওনাদেরকে স্যালুট জানাই। এবং আরেকটা বিষয় আপা, আমরা আজকের মতো হয়তো শেষের দিকে চলে যাচ্ছি, আমরা আরেকদিন আপনার সাথে বসবো। এইখান থেকে আমাদের শুরু হলো, আপনার সাথে আমাদের বারে বারেই বসতে হবে। এখন একটা বিশেষ মানুষের কথা আমি আপনার সাথে শেয়ার করতে চাই, উনি হচ্ছেন, জি জি অবশ্যই অবশ্যই অবশ্যই, চন্দন দার সাথে যে নাটকটা করেছে রেডিওতে, হ্যাঁ এটা খুব নাম করেছে, বান্ধব, নাটকটার নাম বান্ধব। আচ্ছা বলো তুমি কি বলবে। আমি বলতে চাচ্ছি প্রয়াত শ্রদ্ধেয় রুহুল আজাদ চৌধুরী স্যার সম্পর্কে। আচ্ছা আচ্ছা, রুহুল আজাদ চৌধুরী, হ্যাঁ আজাদ ভাই, আজাদ ভাই এসে আমাকে খুঁজে বের করলেন এবং বললেন যে কাজী আয়েশাতে নাটক, কাজী আশিকিদের নাটক করবো। তখনই তিনি আমার জীবনে যে নাটক করবে সাগরে ডুবিয়া ঝিনুক তুলিয়া, নাটকটার নাম। এই নাটকে আমি অভিনয় করেছি, বাস্তবতার সাথে মিল আছে কিছু, আমি আর বলতে চাই না। আর গানও গেয়েছি, নীল সাগরের মুক্ত আমি খুঁজে পেলাম না, এই নাটকে আমি এই গানটা গেয়েছি, কণ্ঠ এবং অভিনয় আমি করেছি। আমি আজকের আয়োজনটা শেষ করব, এই নাটকের কিছু সংলাপ যদি আপনার মনে থাকে আপনি বলবেন। এবং সর্বশেষ আপনার মতো করে আপনি নীল সাগরে যদি আপনার মনে থাকে, আপনাকে সংলাপ মনে আছে কিছু, দুই একটা সংলাপ কি মনে আছে? না না, আমার একটু মনে নেই সংলাপ, শুধু বান্ধবের সংলাপটা মনে আছে। আচ্ছা, বান্ধবের সংলাপ, বান্ধবের সংলাপ ওইটা, এই সংলাপটা দিয়ে নতুন প্রজন্ম যারা তাদের কিন্তু অডিশন দেওয়া হয়েছে রেডিওতে, অডিশন এই সংলাপটা দেওয়া হয়েছে। মানে বান্ধব অসুস্থ, ছেলে বিদেশ চলে যাবে, মানে মাকে নিয়ে চলে যাবে বলতেছে, আর বাবা যাবে না বলতেছে, ওদের বিদেশের ঘরে জায়গা হবে না, রুম কম। তখন বান্ধব তো তারা মানে স্বামী স্ত্রী এত মায়া, তারা কেউ কাউকে ছেড়ে কোনোদিন থাকেনি নাটকের মধ্যে, বুঝছেন, এক মিনিটের জন্য সরেনি তারা। এই জন্য তখন হঠাৎ করে বান্ধব যখন মা চলে যাচ্ছে বা স্ত্রী চলে যাবেন বিদেশে, যেতে চাইছে না, তখন বান্ধব কিন্তু হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করছে, না কেউ বুঝতে পারে নাই। তখনই বলছে, রাত্রে ঘুমাচ্ছে, ঘুমান পরে ডাকতেছে, সজরের নামাজ হয়ে গেছে, তুমি উঠো। বান্ধব 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 বান্ধব, তুমি ফজরের নামাজ আজান হয়েছে, তুমি নামাজ পড়বা না? বান্ধব উঠো উঠো, বান্ধব 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 বান্ধব, তুমি কথা বলছো না কেন? বান্ধব বান্ধব, তুমি উঠো, কথা বলো, বান্ধব বান্ধব, তুমি কথা বলো, বান্ধব।
তখনই গানটা বাজে, শুয়াশার ফাঁকি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? এই কথাটা বলেছি। আপা আমরা আজকের মতো আপনাকে শুভরাত্রি জানাবো, এবং আমরা আমাদের দাবি থাকবে যে কথাগুলো আজকে বলা গেল না সেই কথাগুলো আপনি পরবর্তীতে বলবেন। আজকে যেহেতু সময় আমাদের কম ছিল, অনেক কথাই বলা হয়নি, আপনি আমার বলবেন। জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ রাখি, আমি যেন নতুন প্রজন্মকে বলতে পারি তোমরা তোমরা আমাদের মতো চলো, ভয় পেও না, সাহস করে চলো। দোয়া করবে সবাই আমার জন্য, দর্শকদের কাছে আমি দোয়া চাইছি। আপনি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদেরকে নিয়ে আবার নতুন করে কাজ শুরু করবেন। আমরা সবাই মিলে আবার কাজ করব আপনাদের নেতৃত্বে। আপনাদের কাছ থেকে আমরা নতুন কিছু শিখবো। আজকের মতো আপনাকে শুভরাত্রি। যারা দেখলেন, যারা শুনলেন, যারা শুনবেন, যারা দেখবেন, সবার প্রতি কৃতজ্ঞতা। দেখা হবে আগামী মঙ্গলবারে সিলেটের সংস্কৃতি কর্মীদের সাথে ব্যক্তিগত স্মৃতিচারণা নিয়ে, দর্পণে সিলেটের সংস্কৃতি। এবং শনিবারে যথারীতি আমাদের অনুষ্ঠান থাকে থিয়েটার সংলাপ, সেটাও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আপা শেষ করবেন আপনি কিছু বলে। আচ্ছা, আমি তো সবার কাছে, দর্শকদের কাছে দোয়া চাইছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করোনা মহামারীতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক ছাড়া বেরোবেন না, ঘরে ঢুকে 2 সেকেন্ড হাত ধুবেন, 3 ফুট দূরে দূরে থাকবেন, সবসময় নিজে ভালো রাখার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন, কুলাকুলি করবেন না, হ্যান্ডশেক করবেন না, দূর থেকে সবকিছু। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।